হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব জিওগ্রাফি থেকে। টপিকটা হলো ওয়ার্ক অফ গ্লেসিয়ার, অর্থাৎ হিমবাহের কার্য। ঠিক আছে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে। প্রথমে কনসেপ্ট আছে, তারপর শেষে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা আছে। এবং যে নোটটা বানিয়েছি, প্রত্যেকটা নোটই টেক্সট বুকস থেকে, বিভিন্ন ধরনের টেক্সট বুকস থেকে, এবং একদম বিস্তারিত আলোচনা, তারপর কিছু কোশ্চেন। আমার কাছ থেকে যারা যারা নোট নিয়েছে তোমরা মিলিয়ে দেখে নেবে যে নোট বাদ দিয়ে দিয়েছি, কারণ ইউটিউবের মধ্যে পুরাটা ডিসকাস করা সম্ভব নয়। যতটুকু সম্ভব আমি আলোচনা করেছি এবং বাকিগুলো একদম নোটের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। এবং এখনও যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। এবং আমার ভিডিওগুলি যদি দেখতে চাও, অবশ্যই প্লেলিস্টে ভিডিও বানানো আছে, আলাদা আলাদাভাবে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে আজকে প্রথমে কি আছে দেখো। এখানে কি বলা হয়েছে, হিমবাহের শ্রেণী বিভাগ। ঠিক আছে, হিমবাহের শ্রেণী বিভাগের মধ্যে কি আছে, অবস্থান অনুসারে হিমবাহকে 3 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রথমেই বলা হয়েছে হিমবাহকে 3টি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি আছে, পার্বত্য বা উপত্যকা হিমবাহ। এটা কি, উদাহরণের মধ্যে আলাস্কার হুবার্ট পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ। আর পৃথিবীর দীর্ঘতম পার্বত্য হিমবাহ কারাকোরাম পর্বতের সিয়াচেন ভারতের দীর্ঘতম ও পৃথিবীর উচ্চতম পার্বত্য হিমবাহ। ঠিক আছে, এটা কি সিয়াচেন। ঠিক আছে, ভারতের হলো দীর্ঘতম আর ও পৃথিবীর হলো উচ্চতম পার্বত্য হিমবাহ। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ। নেক্সটে কি আছে আমাদের খ নম্বরে, মহাদেশীয় হিমবাহ। উদাহরণ কি আছে, গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা দুইটি মহাদেশীয় হিমবাহ। আন্টার্কটিকার ল্যাম্বার্ট হলো পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো। নেক্সটে বলা হয়েছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। পর্বতের উদাহরণের মধ্যে কি আছে, আলাস্কার মালাস্পিনা 1750 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থান করছে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে আমাদের কাছে আছে হিমবাহের কার্য। ঠিক আছে, হিমবাহের কার্য প্রধানত 3 ধরনের। হিমবাহের কার্যটা হলো প্রধানত 3 ধরনের। কি আছে, প্রথমে ক্ষয় সাধন। ঠিক আছে, হিমবাহ প্রধানত 2 ভাগে ক্ষয় সাধন করে। আর হিমবাহটা প্রধানত 2টি ভাগে ক্ষয় সাধন করে থাকে। 2টি ভাগ কি কি দেখো, এটা উৎপাটন, যেটাকে আমরা কি বলি, হিমবাহের চাপে যখন পর্বত গাত্র থেকে শিলাখণ্ড বিচ্ছিন্ন হয়ে যায় তখন তাকে উৎপাটন বলে। ঠিক আছে, এটা হলো একটা। আরেকটা হলো 2 নম্বর, এটা 1 নম্বর হবে, এটা হবে 1 নম্বর। ঠিক আছে, তারপর 2 নম্বরে অবঘর্ষ। অবঘর্ষের মধ্যে কি আছে, হিমবাহ যে সব শিলাখণ্ড বয়ে নিয়ে যায় সেইগুলির সঙ্গে ঘর্ষণে উপত্যকা ক্রমশ মসৃণ হয়ে যায়, একে অবঘর্ষ বলে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, বহন কার্য। নেক্সট কি আছে, বহন কার্যের মধ্যে এখানে বলা হয়েছে হিমবাহ যখন ধীর গতিতে নিচের দিকে নামে তখন হিমবাহের সঙ্গে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড, বালি, নুড়ি, পাথর ইত্যাদি পরিবাহিত হয়। ঠিক আছে, এটাকে বলা হয় বহন কার্য। ঠিক আছে, নেক্সট সঞ্চয় কার্য কি আছে, সঞ্চয় কার্যের মধ্যে আছে দেখো, বলা হয়েছে হিমবাহ চলার সময়ে ভূমি ঢালের পার্থক্য ঘটলে উঁচু পার্বত্য অঞ্চলে, নেক্সটে কি আছে দেখো, উঁচু পার্বত্য অঞ্চলের মধ্যে কিছু কিছু সঞ্চয় হয়। তবে হিমবাহের সঞ্চয় কার্য পর্বতের নিম্নাংশে এবং সমভূমিতে বেশি দেখা যায়। নিম্নাংশ মানে শেষে এবং সমভূমিতে বেশি দেখা যায়। নেক্সটে কি বলা হয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে নিম্নলিখিত ভূমিরূপের সৃষ্টি হয়। নিম্নলিখিতভাবে ভূমিরূপের সৃষ্টি হয়। শার্ক বা করি। ঠিক আছে, হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তার পেছনের দিকে, এই দাড়িটা হবে না, পেছনের দিকে উপরের অংশ খাড়া দেওয়াল ও মাঝের অংশ গর্তের সৃষ্টি হয়। এর আকৃতি অনেকটা হাতাওয়ালা ডেস্ক চেয়ারের মতো হয়। ঠিক আছে, এটা আকৃতিটা হাতাওয়ালা ডেস্ক চেয়ারের মতো হয়। একে ফরাসিতে শার্ক ও ইংরেজিতে করি বলা হয়। এটাকে ফরাসিতে শার্ক বলা হয় আর ইংরেজিতে করি বলা হয়। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, পিকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এটা হলো পিরামিড চূড়া। ঠিক আছে, পিরামিড চূড়া। আর এই যে শার্ক, শার্ক কীভাবে দেখো, পাহাড়ের চূড়া থেকে এইভাবে যখন নামছে, এদিকে ড্রেনের মতো নেমেছে, এই যে উঁচা অংশটাকে, এই উঁচা অংশটাকে শার্ক বলা হয়। ঠিক আছে,
তারপরে এই দেখো এই জায়গাটাকেও শার্ক বলা হয়ে থাকে। তারপরে অংশটা দেখো আমাদের কাছে কি আছে। এখানে কি বলা হয়েছে, কড়ির মধ্যে বরফ থাকলে পরে কড়ির মধ্যে বরফ থাকলে পরে গলে গিয়ে হ্রদের সৃষ্টি করে, একে বলে কড়ি হ্রদ। ঠিক আছে, ক্রিভাসে কাকে বলে? বরফ আবৃত কড়ির মধ্যে ফাটল থাকলে, এটা ফাটল হবে, ফাটল থাকলে তাকে ক্রিভাসে বলে। ঠিক আছে, শুন দন্ত নয় ড সংযুক্ত হবে। শুন, শীর্ষভাগে বরফের মধ্যে যে ফাটল তলদেশে পর্যন্ত বিস্তার লাভ করে তাকে বার্কশুল্ড বলে। ঠিক আছে, হিমবাহের উপর দিকের খাড়া দেওয়াল ও তুষারের মধ্যে বার্কশুল্ডের সৃষ্টি হয়। ঠিক আছে, এরেটি কি বলা হয়েছে? এরেটি দুইটি শার্কের মধ্যবর্তী উঁচু খাড়া অংশটিকে এরেটি বা এরেট বলে। ঠিক আছে, দুইটি শার্কের মধ্যবর্তী উঁচু খাড়া অংশটিকে এরেটি বলা হয়। এর আগের পিকচার আমরা দেখিয়েছিলাম। নেক্সটে কি আছে দেখো, পিরামিড চূড়া। যখন দুই বা ততোধিক শার্ক মিলিত হয় তখন পিরামিড আকৃতির পর্বতশৃঙ্গ গঠিত হয়। ইউরোপের আল্পস পর্বতের ম্যাটারহর্ন গঙ্গোত্রীর কাছে হিমালয়ের নীলকণ্ঠ ও শিবলিঙ্গ পিরামিড শৃঙ্গের উদাহরণ। ঠিক আছে, নেক্সটে কি দেখো, নেক্সট এখানে বলা হয়েছে ইউ আকৃতির উপত্যকা। এই দেখো এটা ইউ আকৃতির উপত্যকার মতো হয়েছে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, ইউ আকৃতির উপত্যকা। ঠিক আছে, নেক্সটে কি দেখো, ইউ আকৃতির উপত্যকা দেখো, যে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় তার আকৃতি ইংরেজি ইউ অক্ষরের মতো। ঠিক আছে, নদী উপত্যকা আই বা ভি আকৃতি হয়, আর নদীর উপত্যকা আই বা ভি আকৃতি হয়, কিন্তু হিমবাহর উপত্যকা ইউ আকৃতির হয়ে থাকে, আর হিমবাহের উপত্যকা সবসময় ইউ আকৃতির হয়ে থাকে। মূল উপত্যকাটি গভীর হওয়ায় শাখা হিমবাহগুলি অনেক উপরে অবস্থান করে এবং উঁচুতে ঝুলছে মনে হয়, কারণ মূল হিমবাহের ক্ষমতা অনেক বেশি। শাখা হিমবাহের উপত্যকাগুলিকে ঝুলন্ত উপত্যকা বলে, এটাকে ঝুলন্ত উপত্যকাও বলা হয়ে থাকে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, নেক্সটে বলা হয়েছে ক্র্যাক বা টেল। ঠিক আছে, হিমবাহের গতিপথে কোনো কঠিন শিলা পেছনে কোনো কোমল শিলা অবস্থান করলে কঠিন শিলা নরম শিলাকে ক্ষয় কাজ করে থেকে রক্ষা করে। ঠিক আছে, ফলে পেছনের নরম শিলা লেজের মতো অবস্থান করে ও কঠিন শিলাটি উঁচু ডিবির মতো দাঁড়িয়ে থাকে। এই ধরনের ভূমিরূপকে বলা হয় ক্র্যাক বা টেল। ঠিক আছে, রসে মোতায়েন। এখন রসে মোতায়েনের মধ্যে কি বলা হয়েছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত আরেকটি ভূমিরূপ হলো রসে মোতায়েনে। এই কঠিন শিলাখণ্ড ডিবি হবে একটা ঢ রসিকা, ডিবির মতো দাঁড়িয়ে থাকে, একে বলে রসে মোতায়েন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, অবকর্ষ। এই দেখো এখানে বলা হয়েছে, পিকচারের মাধ্যমে এখানে বোঝানোর চেষ্টা করেছে যে কোন জায়গাটাকে অবকর্ষ বলা হয়। দেখো এখানে তীর চিহ্ন দিয়ে এটাকে অবকর্ষ, এদিকে যখন এইভাবে সিঁড়ির মতো ডেউ এটাকে বলা হয় উৎপাটন, আর এই জায়গাটা বলা হবে আচর। ঠিক আছে, আর এই পুরাটাকে বলা হবে রসে মোতায়েন। নেক্সটে কি আছে দেখো, ফিয়ট। উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ উপত্যকা সমুদ্রপৃষ্ঠ অপেক্ষা বেশি গভীর হয়ে জলমগ্ন হলে তাকে ফিয়ট বলে। ঠিক আছে, ইউরোপে নরওয়ে ও স্কটল্যান্ডে উপকূলে ফিয়টগুলির উদাহরণ। এই ফিয়টগুলির উদাহরণ হলো ইউরোপে নরওয়ে এবং স্কটল্যান্ড উপকূলের ফিয়টগুলি এর উদাহরণ। হিমশিরি। ঠিক আছে, হিমশিরি কোনটাকে, সমগ্র উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ প্রবাহিত না হলে উপত্যকার বিভিন্ন অংশে ডালের পার্থক্য দেখা যায় এবং ধাপ বা সিঁড়ির সৃষ্টি হয়, একে হিমশিরি বলে। এই ধাপগুলি প্রশস্ত হলে তার উপরে হ্রদের সৃষ্টি হয়, এদের প্যাটেনস্টান হ্রদ বলে। ঠিক আছে, নেক্সট কি আছে, দ্রোণী প্রান্ত। হিমবাহ কখনো কখনো উপত্যকা খাড়া অংশের কাছে এসে শেষ হয়ে গেলে তাকে দ্রোণী প্রান্ত বলে। নেক্সট আছে হিমবাহের অবক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের সঞ্চয় কার্যের দুই ভাগে ভাগ করা যায়। হিমবাহের সঞ্চয় কার্যকে দুইটি ভাগে ভাগ করা যায়, উচ্চ পার্বত্য অঞ্চলে ক্ষয়কার্য ও
পর্বতের পাদদেশে নিচু ভূমিতে সঞ্চয়। নাম্বার 1-এ কি আছে? উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ দ্বারা বাহিত শিলা চূর্ণ, প্রস্তরখণ্ড, কাদা হিমবাহের পাশে এবং গতিপথে সজ্জিত হয়। এই পথগুলি রেখা আকারে সজ্জিত হয়, এদের বলা হয় গ্রাব রেখা। ঠিক আছে, এদেরকে বলা হয় গ্রাব রেখা। একদম পুরাটাই টেক্সট বুক থেকে তোমরা নোট করে রাখতে পারো। উত্তর, পশ্চিম ও মধ্য ইউরোপে এবং কানাডায় হিমবাহ অধ্যুষিত অঞ্চলে অনেক গ্রাব রেখা দেখা যায়। হিমবাহের পাশে গ্রাব রেখাকে পার্শ্ব গ্রাব রেখা বলে। ঠিক আছে, হিমবাহের পাশে যে গ্রাব রেখাটা এটাকে বলা হয় পার্শ্ব গ্রাব রেখা। দুইটি হিমবাহের মধ্যবর্তী অংশে যে গ্রাব রেখার সৃষ্টি হয় তাকে মধ্য গ্রাব রেখা বলে। ঠিক আছে, যে শিলাস্তূপ হিমবাহের সম্মুখে সঞ্চিত হয় তাকে প্রান্ত গ্রাব রেখা বলে। ঠিক আছে, হিমবাহের তলদেশে সজ্জিত গ্রাব রেখাকে ভূমি গ্রাব রেখা বলে। হিমবাহের তলদেশে সঞ্চিত তাকে গ্রাব রেখাকে ভূমি গ্রাব রেখা বলা হয়। নেক্সটে কি আছে দেখো। নেক্সটে আমাদের কাছে আছে হিমবাহ যখন উঁচু পার্বত্যভূমি থেকে নিচু ভূমিতে নেমে আসে তখন অবক্ষেপণের দ্বারা নানা রকমের ভূমি তৈরি করে। আয়ারল্যান্ডে বহু ড্রাবলিন দেখা যায়। এই ধরনের ভূমিরূপকে ডিমের জুড়ির সদৃশ ভূপ্রকৃতি বলা হয়। ঠিক আছে, নিচু ভূমিতে হিমবাহ বাহিত বালি, কাকর, প্রস্তরখণ্ড ইত্যাদি সজ্জিত হয়ে যখন আঁকাবাঁকা অনুচ্ছেদ গঠন করে তাকে এস্কার বলে। ঠিক আছে, জলপূর্ণ নিচু জমিকে ক্যাটেল হ্রদ বলা হয়। হিমবাহের অসম অবক্ষেপণের জন্য উঁচু নিচু ভূভাগের সৃষ্টি হয়। একে ক্যাটেল ও নব ভূপ্রকৃতি বলা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। এখানে আমরা কনসেপ্টে আলোচনা করে নিয়েছি। এখন এই চ্যাপ্টার থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হবে এগুলি নিয়ে আমরা আলোচনা করব। দেখো কি বলা হয়েছে। নাম্বার 1-এ পৃথিবীর দীর্ঘতম পার্বত্য বা উপত্যকা হিমবাহটির নাম কি? এটা হবে আলাস্কার হুবার্ট হিমবাহ, যার দৈর্ঘ্য হলো প্রায় 1.15 কিমি। ঠিক আছে। নাম্বার 2, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহটির নাম কি? কুমেরু মহাদেশে ল্যাম্বার্ট হিমবাহ। ঠিক আছে, এটার দৈর্ঘ্য প্রায় 402 কিলোমিটার। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। পৃথিবীর দ্রুততম হিমবাহটির নাম কি? এটা হলো গ্রিনল্যান্ডের কুয়ারাক, দিনে 65 থেকে 80 ফুট গতি সম্পূর্ণ করে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট এখানে বলা হয়েছে 4 নম্বর, পৃথিবীর বৃহত্তম পর্বত পাদদেশীয় হিমবাহটির নাম কি? আলাস্কার মালাস্পিনা। ঠিক আছে, যার আয়তন প্রায় 4000 বর্গ কিলোমিটার। ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম কি? কারাকোরাম পর্বতের সিয়াচেন। ঠিক আছে, সিয়াচেন, যার দৈর্ঘ্য হলো 76 কিলোমিটার। হিমবাহের গলনের প্রক্রিয়াকে কি বলে? অপসারণ বলা হয়। ঠিক আছে, অপসারণ। 7 নম্বর, হিমশৈলের কত অংশ সমুদ্র জলের উপরে ভেসে থাকে? এটা হবে 1/9। ঠিক আছে, হিমালয়ের একটি পিরামিড চূড়ার নাম লিখো। এটা হলো নীলকণ্ঠ। ঠিক আছে। 9 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা কত? এটা হবে প্রায় 5500 মিটার। 10 নম্বর, হিমালয়ে হিমরেখার গড় উচ্চতা কত? এটা হবে 4000 থেকে 5000 মিটার। 11 নম্বর, পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? এটা হবে নরওয়ে সুবনে ফিয়র্ড। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো। হিমবাহ সৃষ্ট উপত্যকার আকৃতি কেমন হয়? এটা হবে ইংরেজি ইউ আকৃতির মতো হয়। ঠিক আছে, ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে। মেরু অঞ্চলে হিমরেখা কোথায় অবস্থিত? এটা হবে সমুদ্র সমতলে। 14 নম্বর, কড়ির অপর নাম কি? এটা হবে শার্ক। ফরাসি হলো শার্ক, আর কুম হলো ওয়েলসের ভাষায়, আর কার হলো জার্মানদের ভাষায়। ঠিক আছে, সর্বোচ্চ এরিটিড কে কি বলে? এটা হবে পিরামিড চূড়া বলা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট আছে হিমবাহ গলিত জল কড়িতে জমা হলে তাকে কি বলে? এটা হবে কড়ি হ্রদ বলে। ঠিক আছে, ডাবলিন হিমবাহ কোন কাজের ফলে গঠিত হয়? এটা হবে সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। 18 নম্বর, হিমবাহ ও পর্বত গাছের মধ্যে সৃষ্ট গভীর ফাটলকে কি বলে? এটা হবে বার্গ শুল্ট বলা হয়।
এর পশ্চাতে অবস্থিত কোমল শিলাকে কি বলা হয়? টেল বা পুচ্ছ বলা হয়। ঠিক আছে, টেল বা পুচ্ছ বলা হয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, উল্টানো নৌকার মতো উঁচু হলে, বোল্ডার ক্লে সঞ্চিত হলে তাকে কি বলে? এটা হবে ড্রাবলিন বলা হয়। 21 নম্বর, হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসলে কি বলে? আশাকে কি বলে? এটাকে বলা উৎপাটন বলা হয়। ঠিক আছে, উৎপাটন বা প্লাকিং। ঠিক আছে, ঝুলন্ত উপত্যকার মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে কি গঠিত হয়? এটা হবে জলপ্রপাত গঠিত হয়। এটা কি গঠিত হয়? জলপ্রপাত গঠিত হয়। ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথমে হিমবাহ থেকে কনসেপ্ট, তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে। এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা আমি বলে রাখছি, নাম্বারটা হলো 9485160859। ঠিক আছে, এই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো। এবং এখনও যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এখন এই নাম্বারে মেসেজ করে বা ভিডিওর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।